দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা ধ্বনিতত্ত্ব বিষয়ে আলোচনা করছিলাম। আমি প্রথম ক্লাসে বাংলা যে ধ্বনি সে সম্পর্কে আলোচনা করেছি, তার পরিচয় দিয়েছি। 7টি স্বরধ্বনির কথা বলেছি, 30টা ব্যঞ্জন ধ্বনির কথা বলেছি। আজকে আলোচনা করব ধ্বনিতত্ত্বের যে পরবর্তী বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে। প্রথমেই ধ্বনিমূল বলে একটা বিষয় আছে। ধ্বনিতত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ধ্বনিমূল। ধ্বনিমূল বিষয়টা কি? আমরা যে ধ্বনিগুলো সেদিন আলোচনা করলাম ওই ধ্বনিগুলো সবই হলো ধ্বনিমূল। তাহলে ধ্বনিমূল তার সংজ্ঞাটায় বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে উচ্চারণ বৈচিত্র্য সহ প্রত্যেকটি মূলধ্বনি যা ভাষায় অর্থের তফাৎ ঘটাতে সমর্থ তাকে ধ্বনিমূল বলে। হ্যাঁ, ধ্বনিমূল তো একটা অর্থের তফাৎ ঘটাতে পারে। যে কোনো একটা শব্দের যদি দেখা যায় একটা ধ্বনিকে আমি যদি পাল্টে অন্য একটা ধ্বনি বসিয়ে দিই তাহলে তার মানেটা পাল্টে যায়। ধ্বনিমূলের চিহ্ন দেওয়া হয়, যেভাবে চিহ্নটা দেখানো হয়েছে সেই চিহ্নটা দেখো। এই আড়াআড়ি পাশাপাশি লাইন টেনে ধ্বনিমূলের চিহ্ন দেখানো হয়। একটা ধ্বনিমূল তার দুপাশে এই চিহ্নটা দেওয়া হয়, যেভাবে দেখানো হয়েছে দেখো, ক, খ, এইভাবে ধ্বনিমূলের চিহ্ন দিয়ে বোঝানো হয়। এগুলো হলো ধ্বনিমূল। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো ধ্বনিবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হলো সহধ্বনি। সহধ্বনিটা কি? ধ্বনিমূলের উচ্চারণ ভেদ। সংক্ষেপে ছোট করে বললে হয় ধ্বনিমূলের উচ্চারণ ভেদ। ধ্বনিমূলের উচ্চারণ ভেদ মানে ধ্বনি, যে কোনো প্রতিটা ধ্বনির ক্ষেত্রেই তো আমরা দেখেছি যে উচ্চারণ স্থান আলাদা আলাদা, সেদিন বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। কিন্তু ধ্বনিমূলেরও উচ্চারণ ভেদ হয়। কখন হয়? যদি দেখা যায় একটা শব্দের ক্ষেত্রে তার পাশে যে ধ্বনিমূলটা আমরা শব্দে ব্যবহার করছি তার পাশাপাশি ধ্বনিমূল কি আছে, তার প্রতিবেশী কে আছে, তার প্রতিবেশ ধ্বনি কে আছে, তার উপরে নির্ভর করে তার উচ্চারণটা। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো লঙ্কা একটা শব্দ, উল্টো আরেকটি শব্দ আলতা। এই তিনটে শব্দের ক্ষেত্রে দেখো তিনটেতেই ল আছে, কিন্তু তিনটে লয়ের উচ্চারণ ভেদ আছে। লঙ্কা উচ্চারণ করতে গেলে লটা তোমার দাঁতের গোড়ায় লাগে, অর্থাৎ দন্ত মূলীয়। আসলে প্রকৃত ল আমরা যে উচ্চারণ করি দাঁতের গোড়াতে উচ্চারণ হয় লঙ্কা। কিন্তু যখন তুমি উল্টো উচ্চারণ করছো তখনই দেখো এই লটা উচ্চারণ করতে গেলে জিভটা আমাদের মূর্ধাকে স্পর্শ করছে। উল্টো, তার কারণটা কি বলতো? তার কারণ হলো ওই যে পাশের ট আছে, তার প্রতিবেশী ট আছে, সে ওই সে থাকার জন্য উচ্চারণটা ওই জায়গা হয়ে গেল। আলতা, আলতার ক্ষেত্রেও দেখো এখানে ল উচ্চারণ করতে গেলে জিভটা গিয়ে দাঁতে ঠেকে যাচ্ছে। তার কারণটা কি? পাশে যে প্রতিবেশী আছে ত, ত হলো দন্ত, ওটা উচ্চারণ স্থান দন্ত, সেজন্যে ওই তার পাশে থাকার জন্য লটা ওখানে দন্তে উচ্চারিত হয়ে গেল। তাহলে একই ল কিন্তু তিন রকম উচ্চারণ হলো। একটা স্বাভাবিক লঙ্কা, আর একটা উল্টো, উল্টে গেল জিভটা, জিভটা উল্টে গিয়ে ল উচ্চারণ হলো, আর একটা আলতা, এখানে দাঁতে গিয়ে ঠেকে উচ্চারণ হলো। এই যে উচ্চারণ ভেদ, এটাকে বলা হচ্ছে সহধ্বনি। তাহলে এবার আমি সংজ্ঞাটা বলছি, সংজ্ঞাটা দেখো। প্রতিবেশ বিশেষে ভাষায় ধ্বনিমূলের উচ্চারণ ভেদ ঘটে, যা ভাষায় অর্থের তফাৎ ঘটাতে সমর্থ হয় না, তাকে সহধ্বনি বলে। হ্যাঁ, অর্থের কিন্তু তফাৎ, উচ্চারণটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু এ তো আর ধ্বনিমূলের মতো মানেটা পাল্টে দিতে পারবে না। ধ্বনিমূল একটা শব্দের ক্ষেত্রে ধ্বনিমূলকে পাল্টে দিলেই তার মানেটাও পাল্টে যায়, কিন্তু সহধ্বনির ক্ষেত্রে কিন্তু সহধ্বনি এই কিন্তু অর্থের তফাৎ ঘটাতে পারবে না। এ শুধু ধ্বনিমূলের উচ্চারণ ভেদ। ঠিক আছে? এই যে উচ্চারণ ভেদ, লয়ের তিনটে সহধ্বনি আছে। সব ধ্বনির ক্ষেত্রেই সহধ্বনির সংখ্যা এক নাও হতে পারে। এখানে লয়ের ক্ষেত্রে আমরা তিন রকম উচ্চারণ দেখলাম। তিন রকম উচ্চারণ দেখলাম বলেই তাহলে বলবো যে লয়ের সহধ্বনি আছে তিনটে। এখানে আমি চিহ্ন দিয়ে দেখিয়েছি, দেখো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এই যে ল, ল একটা তোমার ধ্বনিমূল, তার তিনটে সহধ্বনি। এখানে তিনটে সহধ্বনির ক্ষেত্রে একটা দেখো বাঁ দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, একটা লয়ের ডান দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, আর একটা লকে অমনি রাখা হয়েছে। এই যে সহধ্বনির চিহ্ন হলো এরকম তৃতীয় বন্ধনী দিয়ে
তোমার সহধ্বনিকে বোঝাতে হবে তোমাকে। আচ্ছা, একটাকে একদম তোমার বাঁ দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, যেটা তোমার ওই যেটা তোমার মূর্ধায় উচ্চারিত হচ্ছে ওটা, কারণ মুখের ভেতরের দিকে চলে যাচ্ছে, ওই জন্যে বাঁ দিক দেখানো হয়েছে। আর ডান দিকে যেটা দাঁতে উচ্চারণ হচ্ছে, আর স্বাভাবিক যেটা দাঁতের গোড়ায়, সেটা অমনি চিহ্ন দিয়ে অমনি রাখা হয়েছে ওটাকে। এবার দেখো, এই যে ধ্বনিমূল আর সহধ্বনি, এদের সম্পর্কটা কি? ধ্বনিমূল সহধ্বনি, এটা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন হতে পারে। এটা 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট একটু ভালো করে বুঝে নিতে হবে ধ্বনিমূল আর সহধ্বনির সম্পর্ক। আমি পড়ছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রতিটি ধ্বনিমূল হলো এক একটি ধ্বনি পরিবার, সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য। তাদের মধ্যে উচ্চারণগত সামান্য পার্থক্য থাকলেও মিলের ভাগটাই বেশি। সহধ্বনিগুলি পরস্পরের সঙ্গে পরিপূরক অবস্থানে থাকে, অর্থাৎ একজনের বদলে অন্যজন উচ্চারিত হবে না। তাহলে একটা ধ্বনিমূলের এগুলো হলো তার পরিবারের সদস্য আর কি। এরা এই যে ল হলো ধ্বনিমূল, তার পরিবারের সদস্য, ওই 3 রকম ল যে উচ্চারণ হলো এটা, এরা একজনের বদলে অন্যজন বুঝতে পারে না। কারণ উল্টো উচ্চারণ করতে গেলে লটাকে যে জায়গায় উচ্চারণ করছি, আলাদা উচ্চারণের সময় ওই ল আমি উচ্চারণ করতে কিন্তু পারবো না। অর্থাৎ একজনের বদলে অন্যজন উচ্চারিত হবে না। আর একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা দেখো। দ্বিতীয় পয়েন্টটা হলো ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি। অর্থাৎ একাধিক সহধ্বনির বাস্তব উচ্চারণের আড়ালে একটি করে কাল্পনিক ধ্বনিমূল আছে। এই ধ্বনিমূল, যেগুলো ধ্বনিমূল আমরা আগের দিন যেগুলো আলোচনা করছি, এগুলো সবই তো ধ্বনিমূল। এটা হলো কাল্পনিক, কিন্তু বাস্তবে আমরা যখন প্রয়োগ করি তখন যে উচ্চারণটা হয়, সেটাই হলো তার বাস্তব উপলব্ধি, সেটাই হলো সহধ্বনি। এরপরে আরেকটা পয়েন্ট 3 নম্বরে যেটা বলা হচ্ছে, ধ্বনিমূল ভাষায় অর্থের তফাৎ করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। সেটা তো আগেই বলেছি, তবু একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, দুটো শব্দ বললাম, একটা হলো জাল আর একটা জাম। এই যে জাল আর জাম সবই একই রকম, শুধু ল, এই যে ল ধ্বনিমূল, এটা এই ধ্বনিমূলটা আমি পাল্টে দিয়ে জালের জায়গা লটাকে পাল্টে দিয়ে এখানে ম বসিয়ে দিলাম, মানে এটাও পাল্টে গেল। জাল একরকম জিনিস আর জাম অন্যরকম জিনিস, তাহলে মানেটাকে পাল্টে দিল। আচ্ছা, এবার ধরো কিন্তু যদি এই যে জাল, এই শব্দে ব্যবহৃত লকে যদি দন্ত ল সহধ্বনি দিয়ে উচ্চারণ করি, তাহলে কানে একটু অদ্ভুত শোনালেও অর্থ বদলাবে না। অর্থাৎ ভাষায় ধ্বনিমূল ও সহধ্বনি আলাদা ধরনের দায়িত্ব পালন করে। ধ্বনিমূল কথার অর্থ পরিবর্তন করে, সহধ্বনি শব্দের উচ্চারণ ঠিক রাখে। দুজনের ভূমিকা কিন্তু দুরকম। ধ্বনিমূল অর্থ পরিবর্তন করে আর সহধ্বনি উচ্চারণটা ঠিক রাখে। এই যে জাল, জাল কথাটাকে আমি যদি ওর সহধ্বনি যদি নিয়ে আসি, সহধ্বনি যদি পাল্টে দিই, জাল, আমি হয়তো ওই মূর্ধায় উচ্চারিত যে ল, সেই লটাকে যদি উচ্চারণ করি, যদি বলি জাল, তাহলে শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু মানে কি পাল্টাচ্ছে না। সহধ্বনি মানে পাল্টে দিতে পারে না। ধ্বনিমূল অর্থ পাল্টে দেয়, কিন্তু সহধ্বনি অর্থ পাল্টাতে পারে না। তাহলে তার ভূমিকাটা কি? সে উচ্চারণটা ঠিক রাখে। এরপরে ন্যূনতম শব্দজোড়। ন্যূনতম শব্দজোড় জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে দিই। যে শব্দ জোড়ের দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, তাকে ন্যূনতম শব্দজোড় বলা হয়। ন্যূনতম মানে স্বল্পতম আর কি, স্বল্পতম পার্থক্য। যেমন তালা থালা, নরম গরম, এখানে সবই একরকম, শুধু একটা করে ধ্বনিমূল পাল্টে গেছে। এটাকে বলা হচ্ছে ন্যূনতম শব্দজোড়। এবার পার্থক্যমূলক অবস্থান। পার্থক্যমূলক অবস্থানটা কি, এটা আমি সংজ্ঞাটাকে বলি, তারপর আমি ব্যাখ্যা করব। ন্যূনতম শব্দ জোড়ে পৃথক ধ্বনিগুলির অবস্থানকে, যা একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয়ে অর্থ বদলে দিচ্ছে, এই রকম অবস্থানকে পার্থক্যমূলক অবস্থান বলে। যেমন জাল ও জাম, এখানে ল ও ময়ের যে অবস্থান, এইটাই হলো পার্থক্যমূলক অবস্থান। এরপরে পরিপূরক অবস্থান জিনিসটা কি? পরিপূরক, উচ্চারণগতভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটি জায়গায় অন্যটি উচ্চারিত হয় না, অর্থাৎ পরিপূরক অবস্থানে থাকে। ধ্বনিগুলির এই নির্দিষ্ট অবস্থানকে পরিপূরক অবস্থান বলে।
যেমন যে উদাহরণটা প্রথমে দিয়েছিলাম, লঙ্কা, উল্টো আর আলতা, এই তিনটি শব্দে ব্যবহৃত ল ধ্বনিটি উচ্চারণে সামান্য পার্থক্য আছে, কিন্তু একটি জায়গায় অন্যটি উচ্চারিত হয় না। অর্থাৎ লঙ্কা উচ্চারণ করতে গেলে তোমাকে যে লটাকে উচ্চারণ করতে হবে সেটাই করতে হবে, উল্টোটাকে উচ্চারণ করতে গেলে ওই যে লটা মূর্ধায় উচ্চারিত হচ্ছে ওটাই করতে হবে। এটা কিন্তু অন্যটি, একটা জায়গায় অন্যটি কিন্তু উচ্চারিত হতে পারে না। এটাকেই তোমার বলা হচ্ছে পরিপূরক অবস্থান। ধ্বনির মুক্ত বৈচিত্র্য বলে একটা জিনিস আছে, ধ্বনির মুক্ত বৈচিত্র্য, সেটা আমি আগে সংজ্ঞাটা দিই, তারপর আমি তোমাদের ব্যাখ্যা করে দেবো। ন্যূনতম শব্দজোড়ের মতো এমন কিছু শব্দজোড় আছে যাদের দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে থাকে কিন্তু অর্থের পার্থক্য ঘটায় না, এবং ধ্বনি দুটির উচ্চারণ ভেদ প্রতিবেশ নির্ভর নয়, অভ্যাস নির্ভর। এইরকম উচ্চারণ ভেদকে বলে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। হ্যাঁ, এই যে শব্দ জোড়, এদের যদি পার্থক্যমূলক অবস্থানে থাকলে তো অর্থের পার্থক্য ঘটে যাবে। যেমন ওই যে জাল আর জাম, এটা ল আর মকে পাল্টে দিলে তার অর্থ বদলে যায়, কিন্তু এমন কতগুলো আছে যেগুলোর এইভাবে ওটাকে পাল্টে দিলেও অর্থ বদলায় না। যেমন ওই আমাদের ডয়স্নড় আর ঢয়স্নড়, এই যে দুটো ধ্বনিমূল, এগুলোর উচ্চারণ সবার দেখা যায় যে দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কেউ কেউ বলে গাঢ়, গয়াকার ঢয়স্নড় গাঢ়, আসলে ঢয়স্নড় হলো মহাপ্রাণ ধ্বনি আর ডয়স্নড় হলো অল্প প্রাণ। কেউ বলে গাঢ়, ওই গাঢ় আর গাঢ় এই যে পার্থক্যটা কেউ কেউ করে না। কিন্তু দেখো ঢয়স্নড় আর ডয়স্নড় এরা এরা তো মানে পার্থক্যমূলক অবস্থান, এদের তো ধ্বনিগুলো তো আলাদা, কিন্তু মানেটা কিন্তু পাল্টাচ্ছে না। এইটাকে বলা হচ্ছে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। এগুলো আসলে এগুলো প্রতিবেশ নির্ভর নয়, তো এগুলো অভ্যাস নির্ভর। এইরকম উচ্চারণ ভেদকে বলে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। এরপরে ধ্বনির স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য। ধ্বনির স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও তোমরা। স্বাতন্ত্র্যমূলক মানে স্বতন্ত্র, প্রতিটা ধ্বনিমূল তাদের কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, একটার সঙ্গে আর একটা কখনোই এক হবে না। যেমন ধরো আমি যদি প ধ্বনিটাকে নিই, প ধ্বনিটার উচ্চারণ স্থান যখন আমরা আলোচনা করছি ও হলো ওষ্ঠধ্বনি, এটা স্পৃষ্টধ্বনি। স্পৃষ্টধ্বনি কোনগুলো? স্পৃষ্টধ্বনি হলো ওই যে ক থেকে ম পর্যন্ত, এর মধ্যে তোমার 16টা স্পৃষ্টধ্বনি আছে, ঠিক আছে? আচ্ছা, আর অঘোষ ধ্বনি, এটা তোমার প ধ্বনিটার কথা বলতে গেলে বলতে হবে এটা ওষ্ঠধ্বনি, এটা স্পৃষ্টধ্বনি, এটা অঘোষ। অঘোষ প হলো প্রথমে আছে, বর্গের প্রথমে অঘোষ, আগের দিন আলোচনা করেছিলাম। এটা অল্প প্রাণ, প ফটা মহাপ্রাণ, কিন্তু প হলো অল্প প্রাণ, আর এটা ব্যঞ্জন ধ্বনি। এই যে 5টা বৈশিষ্ট্যের কথা বলা হলো, এই 5টা বৈশিষ্ট্যের সমাহার হলো প। এই বৈশিষ্ট্যগুলো প ধ্বনিটিকে অন্যান্য ধ্বনি থেকে স্বতন্ত্র করেছে। কারণ প ধ্বনিটাকে যখনই ওষ্ঠ বলছি, তাহলে যে ওষ্ঠধ্বনি যেগুলো নয় তার থেকে পকে আলাদা করে দিচ্ছে। কারণ ক ক হলো কণ্ঠধ্বনি, সে তো আর ওষ্ঠ নয়, তাহলে তার থেকে তাকে আলাদা করছে। তাহলে যেটা অঘোষ বলা হচ্ছে, যেগুলো ঘোষ ধ্বনি, তার থেকে আলাদা করছে। এটাই হলো স্বতন্ত্র তোমার ধ্বনির স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য, প্রতিটা ধ্বনির ক্ষেত্রেই এটা আছে। এবার ধ্বনিমূলের অবস্থান। ধ্বনিমূলের অবস্থানটা কি? এই যে এতগুলো ধ্বনি, এই ধ্বনিগুলো কি সব ধ্বনি শব্দের সব জায়গায় বসতে পারে? না, সব ধ্বনি সব জায়গায় বসতে পারে না। শব্দের সূচনা বলে একটা রয়েছে, অর্থাৎ প্রথম আদি স্থান, শব্দের অন্ত মানে শেষ, শব্দের মাঝ। কোনো কোনো ধ্বনি আছে দেখা যাবে যে শব্দের 3টে জায়গাতে এসে বসতে পারে, আবার এমন ধ্বনিও আছে যেগুলো শব্দের সব জায়গায় বসতে পারে না, প্রথমে বসতে পারে না। আমি যদি বলি উয়া, উয়া দিয়ে কোনো শব্দ তৈরি করা যাবে না। ঢ শূন্য এগুলো দিয়ে কি শব্দ তৈরি করা যাবে না? এরূপ এইগুলো কি বলা হচ্ছে? ধ্বনিমূলের অবস্থান। এবার ধ্বনিমূলের সমাবেশ। সমাবেশ জিনিসটা কি? একটি ধ্বনিমূল কোন কোন ধ্বনিমূলের সঙ্গে একত্রিত হয়ে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে তার খবরকেই বলে ধ্বনি সমাবেশ। অর্থাৎ ধ্বনি ধ্বনি কার সঙ্গে কোথায় বসে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে, এটাই হলো ধ্বনিমূলের সমাবেশ। যেমন ধরো
দুটি ব্যঞ্জনের সমাবেশ, স্পষ্ট, ধ্রুব, এগুলো দুটো ব্যঞ্জনের সমাবেশ। দুটি ব্যঞ্জনের সমাবেশ হতে পারে, তিনটি ব্যঞ্জনের সমাবেশ হতে পারে, চারটি ব্যঞ্জনের সমাবেশ হতে পারে। যেমন ধরো এখানে দুটো ব্যঞ্জনের সমাবেশ। স্পষ্ট এই শব্দটায় দেখো দন্তস্ব প, দুটো ব্যঞ্জন তার সমাবেশ। ধ্রুব, এখানে ধ র, যদিও হর্ষটা আছে, এটা তো ব্যঞ্জন নয়, সুতরাং এটা দুটি ব্যঞ্জনের সমাবেশ। দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টিরও বেশি। বাংলা শব্দভাণ্ডারে 200টিরও বেশি এইরকম দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনি আছে। তিনটে ব্যঞ্জনের সমাবেশে আছে, সেরকম আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন স্ত্রী, দন্তস্বয়ে তয়ে র ফলা দীর্ঘ, তাহলে তিনটে ব্যঞ্জনের সমাবেশ, একটা দন্তস্ব, একটা ত, একটা র, র ফলা র। স্পৃহা, দন্তস্ব প, তার সঙ্গে রিকার যোগ হয়ে তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা 8টি। এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো থেকে শর্ট প্রশ্ন পড়তে পারে। চারটে ব্যঞ্জনের সমাবেশ আছে, চারটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনি বাংলায় মাত্র একটি আছে। সেটা কি? এটা থেকেও এমসিকিউ পড়তে পারে। একটা আছে চারটে ব্যঞ্জনের সমাবেশে একটা গুচ্ছধ্বনি, সেটা হলো সংস্কৃত। এই শব্দটা দেখো, অনুস্বার দন্তস্ব ক রি, এটা হয়ে গুচ্ছধ্বনিটা তৈরি হয়েছে। এরপরে ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে দু ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয়। একটা হলো গুচ্ছধ্বনি আর একটা হলো যুক্তধ্বনি। এই যে ব্যঞ্জনের সমাবেশ আলোচনা করছি, এখানে দু ধরনের গুচ্ছধ্বনি, যুগ্মধ্বনি, দু ধরনের যুগ্মধ্বনি তৈরি করে। একটাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি, একটাকে বলা হচ্ছে যুক্তধ্বনি। এটাকেও ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। গুচ্ছধ্বনি, গুচ্ছধ্বনি হলো, আগে সংজ্ঞাটা বলি, দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশের মাঝে কোনো স্বরধ্বনি না থাকলেও যদি দলসীমা থাকে, ব্যঞ্জনধ্বনির এরূপ সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। যেমন উত্তর, হ্রস্বউ তয়তর উত্তর, এটাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। কেন গুচ্ছধ্বনি বলা হচ্ছে? বলছে এখানে তয়ে তয়ে এটা তোমার যুগ্মধ্বনি তৈরি করেছে, কিন্তু এই যে এর একটা দলসীমা আছে, অর্থাৎ উত্তর, এই কথাটাকে যদি আমি দল বিশ্লেষণ করে, অর্থাৎ সিলেবল ভাগ করি, যদি সিলেবল ভাগ করলে কি হবে? উত তোর। তাহলে সিলেবল ভাগ করলে উত তোর। তাহলে দেখো এই যে যুগ্ম ধ্বনিটা রয়েছে তয়ে তয়ে, এটা কিন্তু দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে, দুটো সিলেবলে ভাগ হয়ে যাচ্ছে। একটা উত, এদিকে একটা রয়ে যাচ্ছে, তো ওদিকে একটা চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। কিন্তু তোমার যুক্তধ্বনির ক্ষেত্রে এটা হবে না। যুক্তধ্বনিটা কি তাহলে একটু বুঝে নাও। যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে উচ্চারিত হয় এবং ধ্বনিগুলির মাঝে কোনো দলসীমা থাকে না, ব্যঞ্জনধ্বনির এরূপ সমাবেশকে যুক্তধ্বনি বলে। যেমন প্রাণ, পয়ে র ফলা আঁকা মূর্ধন্য প্রাণ। তাহলে দেখো প আর র, এটা যুক্তধ্বনি, এটা কিন্তু তোমার গুচ্ছধ্বনি নয়। এখানে দলসীমা নেই বলে এটা হলো যুক্তধ্বনি। দলসীমা প্রাণ, এটাকে তুমি যদি দল বিশ্লেষণ করো, অবশ্যই এটা তো এক দল, একে ভাগ করাই যাবে না। প্রাণ। ধ্রুব, হ্যাঁ এইটাকে দেখো, এই যে ধ্রুব, ধয়ে র ফলা হর্ষৌ ব, ধ্রুব, এটাকে যদি দল বিশ্লেষণ করি, অর্থাৎ সিলেবলে যদি ভাগ করে নিই, ধ্রুব, হ্যাঁ সিলেবল ভাগ করা গেল, কিন্তু এই যে ব্যঞ্জনের যে সমাবেশ, সেই ব্যঞ্জনের সমাবেশটাকে কিন্তু ভাঙা গেল না। ধ আর র, এটা কিন্তু একসঙ্গী রয়ে গেল, এর কোনো দলসীমা নেই। দলসীমা মানে সিলেবলে ভাগ হয়ে যাচ্ছে না। এগুলো হলো যুক্তধ্বনি। আর গুচ্ছধ্বনির ক্ষেত্রে কি হচ্ছে? সিলেবলে ভাগ হয়ে যাচ্ছে। স্পষ্ট, এখানেও দেখো স্পষ্ট, স্পষ্ট, হয়তো এইভাবে ভাগ করা যায়, কিন্তু দন্তস্ব প, এই দুটো কিন্তু ভাগ হচ্ছে না। উদাহরণগুলিতে যথাক্রমে এইগুলো, হ্যাঁ এই যে উদাহরণগুলো দিলাম, এগুলো হলো যুক্তধ্বনি। আরেকটা বিষয় রয়েছে, হলো
দ্বি-স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি জিনিসটা কি সেটা একটু আগে আমি পড়ে দিই, তারপর তোমাদের ব্যাখ্যা করে দেবো। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে যে ধ্বনি তৈরি হয় তাকে বলে দ্বি-স্বরধ্বনি। স্বরধ্বনির সঙ্গে 4টি অর্ধস্বরের সমাবেশে বিভিন্ন দ্বি-স্বরধ্বনি তৈরি হয়। এরকম 4টি দ্বি-স্বরধ্বনি হলো ঔ, ঐ, অয়ে, অও। যেমন উচ্চারিত হয় যথাক্রমে মৌ, এই যে মৌ শব্দটার মধ্যে ঔ, এটা হলো দ্বি-স্বরধ্বনি। কই, কইয়ের মধ্যে ওই, এই যে দ্বিতীয়টা। হয়, হয়ের মধ্যে অয়, হও, হয়ের মধ্যে অও। এই 4টে শব্দ তোমরা মনে রাখবে। এই 4টে শব্দের ক্ষেত্রে যে স্বরগুলো আসছে ওগুলো হলো দ্বি-স্বরধ্বনি। আচ্ছা, এরপরে হ্যাঁ, অবিভাজ্য ধ্বনি আমি আগেই আলোচনা করে দিচ্ছি, এটার আলোচনা করার প্রয়োজন নেই। তাহলে তোমাদের যে ধ্বনিতত্ত্বের যে বিষয়গুলো আছে সেগুলো আমি ব্যাখ্যা করলাম, এবং এগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবে এবং আমার ভিডিওটা শুনবে, শুনে এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে আর কোনো অসুবিধে হবে না আমি আশা করছি। ধ্বনিতত্ত্ব তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। পরের দিন আমি পরবর্তী যে অধ্যায় আছে, 3য় অধ্যায়, সেটা আমি পড়াবো।